বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি অনলাইন ক্লাসে বিশেষ একটি বিষয় নিয়ে দাঁড়িয়ে আছি। তোমরা জানো যে করোনা ভাইরাসের কারণে স্কুল কলেজ বন্ধ, সাথে পাঠদানও বন্ধ। সরকারের খুব মহৎ উদ্যোগ তোমাদের লেখাপড়ার গতি ফিরিয়ে আনার জন্য অ্যাসাইনমেন্ট। আজকে অ্যাসাইনমেন্ট নবম শ্রেণীর গণিত বিষয় নিয়ে হাজির হয়েছি। পাঠ্য উপস্থাপনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, উত্তর নদী সমতাপ মাধ্যমিক বিদ্যালয়, কাউখালী, পিরোজপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজকে অ্যাসাইনমেন্ট দেখে একটু কঠিন মনে হচ্ছে। আমি চেষ্টা করব সহজে কীভাবে সমাধান করা যায় তা নিয়ে। তো আর কথা নয়, চলো সরাসরি আমরা সমাধানে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে তার উত্তর করব বা সমাধান করব, তারপরে সৃজনশীল শেষ পর্যন্ত নিশ্চয়ই থাকবে। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 1 নং, 0.6 এর উপর পৌনঃপুনিক ইন্টু 0.9 এর উপর পৌনঃপুনিক। এটাকে ভাঙা যায় কীভাবে? দেখো কতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক? একটি, তাই একটি নয়, পৌনঃপুনিক উঠে গেল পূর্ণ সংখ্যা। ঠিক তেমনি কয়টি সংখ্যার উপর পৌনঃপুনিক? একটি, লিখলাম 9 পূর্ণ সংখ্যাটি। কাটাকাটি করলে থাকে 1, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 3 9, উত্তর 3/2/3। খুব সহজে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, 2 নং সংক্ষিপ্ত প্রশ্ন বোর্ডে দেওয়া আছে। এটা হলো মিশ্র ভগ্নাংশ, সমস্ত আকার যাকে বলি আমরা। সমস্তকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হবে কীভাবে? দেখো নিয়ম হলো 32 গুণ 37, 32 গুণ 37 যা হবে গুণফল, তাহলে যোগ হবে 21, যোগ 21, তাতে হয় 1205, নিচে হলো 37। আমার প্রশ্ন হলো এর আবৃত দশমিক মান নির্ণয় করতে হবে। তাই নির্ণয় করার নিয়ম হলো এটাকে সিম্পল আমরা যে ভাগ করি, ভাগ করব। দেখো 1205 আমরা ভাগ করে নিই, কত হয়? 37 32.567 তোমরা লক্ষ্য করবে 567 পুনরায় 567 আবার পুনরায় 567। হয়তো আরও সংখ্যা করলে বা আরও সমাধান করলে কত আসবে? 567। তার মানে একই মান বারবার পুনরাবৃত্তি হচ্ছে। এক্ষেত্রে আমরা কি করতে হবে? দেখো 32.567 এটাকে আমরা নিচে করব না, তোমরা করে নেবা সিম্পল যে ভাগ, সেরকম লিখব 32.567 5 এবং 6 এর উপর পৌনঃপুনিক। 5 এবং 6 এর উপর পৌনঃপুনিক বলতে যা বোঝায়, 5 এর উপরে পৌনঃপুনিক রয়েছে, 6 এর উপরে পৌনঃপুনিক রয়েছে এবং 7 এর উপরে পৌনঃপুনিক রয়েছে। তাই সম্পূর্ণটাকে বোঝাতে প্রথমে এবং শেষে আমরা কি করেছি? পৌনঃপুনিকের ব্যবহার করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, 3 নং সংক্ষিপ্ত প্রশ্ন বইয়ে দেখতে পাচ্ছ। n = 2p - 3, যেখানে p belongs to n। এই n বলতে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার সম্পর্কে জানো, 1 2 3 4 এগুলো ন্যাচারাল নাম্বার। এবং n² বলতে এটা n² বর্গ। এতকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? খুব খুব গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা। আসো আমরা সমাধান করি। দেওয়া আছে n = 2p - 3। তো যেহেতু আমাকে n², তো উভয়পক্ষে বর্গ করতে হবে। n² = 2p - 3 তার হোল স্কোয়ার। এর স্কোয়ার
এ মাইনাস বি এর সূত্র যদি আমরা ফেলি তা কী হয় 4p² 12p + 9 বা n²। এখান থেকে কি কমন যায় 4p কমন যায়, থাকে কি p - 3 প্লাস 8 + 1। কেন আমরা 9কে 8 + 1 আকারে ভেঙে লিখেছি এই আলোচনা একটু পরে আসবো, তোমরা নিশ্চয়ই বুঝবে যে কেন আমরা ভেঙে লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা n² সমান আমরা যা পেয়েছি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। মূল আলোচনা একটু ভিন্ন, কীরকম দেখো 4p। আসলে 4p কি? p বলতে ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 মানগুলো আসবে। আমার প্রশ্ন হলো 4p জোড় নাকি বিজোড়? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা 4 তো জোড় আমরা জানি, 4-এর সাথে যা কিছু গুণ করা হোক না কেন সে জোড় সংখ্যা হোক বা বিজোড় সংখ্যা হোক তা কি হয় আমরা একটু আলোচনা করবো। দেখো 4p, প্রথমে p এর মান আমরা বিজোড় ধরবো, তো 4 × 1 সমান কত 4 গেল, 4 × 2 8 পেলাম, 4 × 3 কত 12, 4 × 4 16। দেখো আমরা 4-এর সাথে বিজোড় গুণ করেছি, কি পেয়েছি জোড় পেয়েছি, জোড় পেয়েছি। আবার 4-এর সাথে জোড় গুণ করেছি 2 আবার 4, তাও কি পেয়েছি দেখো 8 এবং 16, তাও কি জোড়। তার মানে মূল কথা হলো 4p একটি কি সংখ্যা জোড় সংখ্যা। তো আমরা কি লিখতে পারি 4p একটি জোড় সংখ্যা। তার মানে হলো জোড় সংখ্যার সাথে যাই গুণ করা হোক না কেন তা কি হবে জোড় হবে। তাহলে দেখো 4p এর সাথে p - 3 কি আকার রয়েছে গুণ আকার রয়েছে। তার মানে কি এই পুরো সংখ্যাটা কি সংখ্যা জোড় সংখ্যা, 4p একটি জোড় সংখ্যা যা 4 দ্বারা ভাগ করলে, যা 4 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটাও কি 4 দ্বারা বিভাজ্য, অতএব 4p × p - 3 সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। এবার আসি পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, সাথে কি রয়েছে 8 + 1। তাহলে 4 জোড় সংখ্যার সাথে আরও একটি কি সংখ্যা রয়েছে জোড় সংখ্যা রয়েছে কি 8 কি 4 দ্বারা বিভাজ্য। তার মানে এই পুরো সংখ্যাটা কী দ্বারা বিভাজ্য 4 দ্বারা বিভাজ্য, সাথে কি রয়ে গেল 1। তাহলে এই পুরো সংখ্যাটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে 1 হবে। তাহলে আমরা কীভাবে লিখবো দেখো n² কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 1। প্রিয় শিক্ষার্থীরা খুব গুরুত্বপূর্ণ একটু জটিল বিষয়, তোমাদের প্রথমে বুঝতে সমস্যা হবে, কিন্তু আমি চেষ্টা করেছি সহজভাবে কীভাবে বোঝানো যায় তা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুন্দর করে শুধু খাতায় নয় মাথায় তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের 4 নং সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, ইউ একটা সেট সার্বিক সেট 2 3 4 5 6 7 9 a 2 4 6 b 3 5 7 হলে a প্রাইম বা ড্যাশ তোমরা যা বলো ইন্টারসেকশন বি। এই গাণিতিক সমস্যার সমাধান আমরা করব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে এই ইন্টারসেকশন কথার মানে হলো দুটো সেটের মধ্যে কমন কি রয়েছে, কিন্তু এ প্রাইম বা এ ড্যাশ যে পূরক সেট আমরা কিন্তু মান জানি না। তা প্রথমে আমার কাজ কি এ ড্যাশের মান নির্ণয় করা।
তো প্রথমে লিখতে হবে, দেওয়া আছে মানগুলো লিখে নেব। ইকুয়াল 2 3 4 5 6 7 9, a equal 2 4 6, b equal 3 5 7। আমরা a ড্যাশের মান, এখন a ড্যাশ, এখানে মানে হলো ইউ ডিফারেন্স a। ইউর মান কত? মান লিখব 2 3 4 5 6 7 9। ডিফারেন্স এর মান কত? 2 4 6। শিক্ষার্থীরা তোমরা জানো এই ডিফারেন্সের গাণিতিক সমস্যা কীভাবে সমাধান করতে হয়। এটা কোন পক্ষ? ডান পক্ষ। এটা কোন পক্ষ? বাম পক্ষ। ডান পাশের কোনো উপাদান যদি বাম পাশে থাকে এগুলো কী হবে? বাদ হয়ে যাবে। তাহলে বাম পাশের অবশিষ্ট উপাদান, তার মানে কী রয়েছে? 2, 2 বাদ 4, 4 বাদ 6, 6, এগুলো বাদ চলে যাবে। থাকবে কি? 3 5 7 9। আমরা কার মান পেলাম? এ ড্যাশের মান। এখন মূল যে অঙ্ক, প্রদত্ত রাশি, প্রদত্ত কি আছে? এ ড্যাশ ইন্টারসেকশন বি। ড্যাশের মান কত? এই যে আমরা পেলাম 3 5 7 9, ইন্টারসেকশন বি। বি এর মান কত? 3 5 7। ইন্টারসেকশন কথার মানে কি? ইন্টারসেকশন কথার মানে হলো দুটো সেট, তার মধ্যে কমন কি কি। দেখো কি কি কমন, এখানে 3 3 আছে, 5 5 আছে, 7 7 আছে। তাহলে 3 5 7 অ্যান্সার। আমরা আরও একটি খুব সহজ এবং গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করতে পারছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। সুন্দর করে তোমাদের খাতায় তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 1 নং সৃজনশীল প্রশ্ন দেখো বলে দেওয়া আছে, আর তোমাদের কাছে প্রশ্ন তো রয়েছেই। সুন্দর করে একটা প্রশ্ন, ক নাম্বার, এক্স বিলংস টু এন। এন বলতে ন্যাচারাল নাম্বার। তাহলে কি? এক্স স্কোয়ারের মান 3 থেকে বড় এবং এক্স কিউবের মান 30-এর সমান বা 30 থেকে ছোট। এটাকে কী করতে হবে? তালিকা আকারে প্রকাশ করতে হবে। খ নম্বরে এফ -2, আমার এই যে এফ এক্স দেওয়া আছে, -2 করে 0 হলে আমরা কার মান পাবো? কে এর মান পাবো। সেই রুটকে একটি অমূলদ সংখ্যা, তা প্রমাণ করতে হবে। আর গ নাম্বার জি এ স্কোয়ার, তার মানে জি এ আছে, এখানে এ স্কোয়ার যদি আমরা বসাই তাহলে কী মান পাওয়া যাবে? সে মান সমান সমান জি অফ এ টু দি পাওয়ার -2, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আর কথা নয়, চলো আমরা সরাসরি এর সমাধানে চলে যাই। দেখো ক নম্বরের সমাধান কী আছে? ক নম্বর দেওয়া আছে, আমরা প্রশ্ন তুলে নিচ্ছি। এক্স বিলংস টু এন, এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 3 এবং এক্স কিউব লেজার ইকুয়াল 30। এন ইকুয়াল, এন মানে কি? এন বলতে ন্যাচারাল নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে নম্বর কিন্তু রয়েছে 2, অতএব আমরা কিন্তু বেশি বড় যাব না। এটার দুটি নিয়ম রয়েছে। একটি হলো বড় আকারের নিয়ম, মানে বড় সমাধান, আর একটা রয়েছে ছোট্ট সমাধান। আমরা কিন্তু 2 নম্বরের জন্য বড় সমাধানে যাব না, ছোট্ট সমাধানে যাব। কীভাবে দেখো, এখানে n ইকুয়াল 1 2 3 4 চলবে। এখন দেখো n এর মান কার মান? x এর মান, বা x এর মান কার মান? n এর মান। n এর মান যা থাকবে তা হবে কার মান? x এর মান। এখন সমাধানে আসি। x স্কোয়ারের মান 3 থেকে বড়। এখন যদি আমি x এর মান 1 বসাই, তা 1 এর স্কোয়ার মানে কত? 1। তা কি 3 থেকে বড়? না, অতএব 1 আমরা নিতে পারবো না। 2, 2 স্কোয়ার কত? 4। হ্যাঁ, 4 তো 3 থেকে বড়, অতএব প্রমাণ হয়ে গেল, অতএব আমি 2 নিতে পারি। এবার দেখা গেল
টু তো হয়ে গেল, এক পাশে হয় কিনা টু কিউব, টু কিউব বলতে টু গুণ টু গুণ টু, টু কিউব বলতে টু গুণ টু মানে কত 8, তো 8 তো 30 থেকে ছোট, অর্থাৎ টু গ্রহণযোগ্য। তো আমরা কীভাবে লিখব, নির্ণেয় সেট টু, যেহেতু টু গ্রহণযোগ্য। এবার সেই থ্রি স্কোয়ার, 3 3 9, তা অবশ্যই কি 3 থেকে বড়। এবার এই 3 কি এখানে বসাই, 3 কিউব, 3 কিউব বলতে কি এই 2 এর জায়গায় 3 বসবে, তাই 3 × 3 × 3, তাহলে 3 3 9, 3 9 27। আমি কিন্তু 2 এর জায়গায় 3 বলেছি, তা তোমরা ইচ্ছে করলে রাফে করে নিতে পারো। তো 27 তো 30 থেকে ছোটো, অর্থাৎ 3 কিন্তু আমি লিখতে পারি। এবার আসি 4 স্কোয়ার, 4 4 16, 3 থেকে 16 বড় গ্রহণযোগ্য। এবার আসি কিউবের ক্ষেত্রে, তুমি এখানে লিখে নিবা কীভাবে, দেখো এভাবে 4 4 4 4, 4 16, 4 16 64, কিন্তু আমাকে কি বলছে 30 থেকে ছোট বা 30-এর সমান, অতএব এটা কি 64 কি 30 থেকে বড়, অতএব আমি ইচ্ছে করলে 4 নিতে পারি না। তাই নির্ণয় সেট কত 2 এবং 3। ক নম্বর, তবে 2 নম্বরের জন্য কিন্তু এটাই এনাফ, এই জন্য বড় নিয়ম আমরা করবো না, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তোলো খ, দেওয়া আছে f(x) এত, আমার প্রশ্ন ছিল কি f -2, দেখো তো কার পরিবর্তে -2 বসছে, x এর পরিবর্তে, অর্থাৎ যেসব জায়গায় x রয়েছে আমরা কি বসাবো -2, তার হোল কিউব প্লাস কে -2 তার হোল স্কোয়ার, 4 × -2 -12, তো হয় -8, 4k + 8 12, -8 + 8 কাটে থাকে 4k - 12। প্রশ্ন মতে 4k - 12 = 0। কেন 0 আসলো, তাই তো f -2 সমান কি ছিল 0, তার মানে 0 0, তাই আমরা একটু আলাদাভাবে লিখলাম, তোমরা চাইলে এক লাইনেও লিখতে পারো। তো কী দাঁড়ালো দেখো একটু, 4k = 12 বা k = 12/4, অতএব k = 3। আমরা কি পেলাম 3। প্রশ্নে কি ছিল, প্রশ্নে ছিল √k একটি অমূলদ সংখ্যা। তা √k বলতে কি বোঝায় এখানে দেখো তো একটু, √k বলতে √3 বোঝায়। তা আমরা এখন প্রমাণ করব কি √3 একটি অমূলদ সংখ্যা, এই জন্য আমাকে বোর্ড মোছার প্রয়োজন হবে, তোমরা এটুকু তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, √3 একটি অমূলদ সংখ্যা, দেখো আমরা এটা প্রমাণ করব। এখন 1² = 1, 2² = 4, √3² = 3। দেখো 1² 1, 2² 4, √3² 4, সরি 3। তাহলে আমি কি লিখতে পারি, √3 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট, লেখাই যায়। কেন দেখো 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, √3 এর বর্গ 3, তাই √3 কি 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। এখন আমরা ধরে নেব যে √3 একটি মূলদ সংখ্যা। যখন মূলদ প্রমাণ করতে পারবো না তখনই কি হবে অমূলদ। মনে করি √3 একটি মূলদ সংখ্যা, তাহলে কীভাবে দেখো, ধরি √3 = p/q, p এবং q এখানে আমরা পরিচয় দিচ্ছি। দেখো p ও q
পরস্পর সহমৌলিক এবং কিউ এর মান 1 থেকে বড়। আমরা উভয় পক্ষে বর্গ করে নিচ্ছি। কি করেছি আমরা? বর্গ। তাহলে কি দাঁড়ালো? 3p² q²। আমরা একটু একান্তরকরণ করে লিখব। দেখো 3q = p²/q। কেন? এখানে q² বলতে q দুইটি, তা থেকে একটি আমরা 3 সাথে নিয়েছি আর একটি রয়ে গেল। এখন দেখো 3q এর সংখ্যাটি কি? যেহেতু q এর মান 1 থেকে বড়, 1 থেকে বড় 2, 3, 4, 5 যে কোনো সংখ্যা হতে পারে। তার মানে হলো 3q একটি কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। 3q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। দেখো p² এর মান আমরা যাই ধরি না কেন, যেহেতু বলছে সহমৌলিক, তার মানে আমরা যদি দুটি মান ধরে নেই তাহলে এই p²/q এর মান কখনো পূর্ণ সংখ্যা হবে না, এটা হবে কি? বর্গ, ভগ্নাংশ। তাই আমরা ওই ব্যাখ্যায় না যাই, শুধু এটুকু জানবো এটা কি? পূর্ণ সংখ্যা নয়। যেহেতু পূর্ণ সংখ্যা নয়, 3q পূর্ণ সংখ্যা আর p²/q পূর্ণ সংখ্যা নয়, সেহেতু কি 3q p²/q এর সমান হতে পারে না। তাই কি লিখবো আমরা? পূর্ণ সংখ্যা নয়, অতএব 3q is not equal p²/q। 3q যেহেতু p²/q এর সমান নয়, তাহলে আমরা লিখতে পারি কি? যে √3 p/q আকারে প্রকাশ করতে পারি না। √3 কে p/q আকারে প্রকাশ করা যায় না। অতএব √3 একটি, আমরা ধরে নিয়েছিলাম কি? √3 একটি মূলদ সংখ্যা, যেহেতু প্রকাশ করা যায় না সেহেতু কি? অমূলদ সংখ্যা। √3 একটি অমূলদ সংখ্যা, প্রমাণিত। শিক্ষার্থীরা নিশ্চিত তোমরা বুঝতে পারছো, সুন্দর করে তুলে নাও। দেওয়া আছে, কি দেওয়া ছিল? g of a 1 + a³ + e⁻6/a³। তা বাম পক্ষকে ga², বাম পক্ষ ga²। তার মানে হলো কি? যেখানে a রয়েছে সেখানে a² হবে। ঠান্ডা মাথায় দেখো, a³ e⁻6 a²³ বলতে পারো কেন? দেখো ga তো এর পরিবর্তে কিন্তু a²। তো এখানে আছে 1, লিখেছি 1 + a³ এর উপর কিউব আছে, তো এর পরিবর্তে কিউব আসবে a², কিউব থেকে যাবে। ঠিক তেমনি a⁻6 এর পরিবর্তে a² তার পাওয়ার 6, নিচেরটা তো সেম আছে। এখন আমরা সমাধান করবো কীভাবে? দেখো 1 + a⁻6 + a⁻12 a⁻6। বাম পক্ষ শেষ, আমি এখন ডান পক্ষ g of a⁻², a⁻²। তার মানে কি? এর পরিবর্তে -2, a⁻²। তাহলে দেখো আমরা কি লিখি?
1 প্লাস e টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার কিউব e টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার 6 e টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার কিউব 1। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সূচকে শিখে আসছো এ টু দি পাওয়ার -2 কথার মানে কি। এ টু দি পাওয়ার -2 কথার মানে হলো 1/a²। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি 1/a²। তো 1/a² তার কিউব, 1/a² তার পাওয়ার 6, 1/a² তার পাওয়ার কিউব। সিম্পল ভাঙা দেখো, 1 প্লাস 1/e টু দি পাওয়ার 6 প্লাস 1/e টু দি পাওয়ার 12, 1/e টু দি পাওয়ার 6। এখন স্বাভাবিক যে লসাগু দেখো, উপরে একটা পার্ট নিচের একটা পার্ট। তো উপরের যে পার্ট লসাগু কত, a টু দি পাওয়ার 12, a টু দি পাওয়ার 12। তো এটা দিয়ে এটাকে ভাগ করলে নিচে 1 এর নিচে কত রয়েছে 1, তো কী হবে a টু দি পাওয়ার 12 প্লাস ভাগ করলে হয় টু দি পাওয়ার 6, টু দি পাওয়ার 6, এটাকে ভাগ করলে হয় 1, নিচে যা ছিল তা 1/e টু দি পাওয়ার 6। উপরের পার্ট এবং নিচের পার্ট কি আকারে রয়েছে, ভাগ আকারে, গুণ করলে উল্টে যাবে। তো উপরের অংশ কি আমি দেখি আগে লিখে নিচ্ছি, a টু দি পাওয়ার 12 a টু দি পাওয়ার 6 প্লাস 1, নিচে a টু দি পাওয়ার 12 ইন্টু, উল্টে যাবে, উপরে যাবে a টু দি পাওয়ার 6, নিচে যাবে 1। সিম্পল কাটাকাটি, আমরা উপরটাকে সাজিয়ে লিখতে পারি 1 প্লাস e টু দি পাওয়ার 6 প্লাস e টু দি পাওয়ার 12, আর এখানে আছে e টু দি পাওয়ার 6, এখানে e টু দি পাওয়ার 12, কাটাকাটি করলে হয় e টু দি পাওয়ার 6। যেহেতু বাম পাশে কি ছিল এটা, ডান পাশে এটা, তো বাম পাশে এবং ডান পাশ সমান, তার মানে লিখবো অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, ভয়কে করতে হবে জয়, না করলে তো তুমি সামনে আগাতে পারবে না। বলার একটাই উদ্দেশ্য, অ্যাসাইনমেন্টের সৃজনশীল নাম্বার 2 দেখে তোমরা প্রথমে ভয় পাবে নিশ্চয়ই, কিন্তু আসলে ভয়ের কোনো কারণই নেই। মাথা ঠান্ডা রেখে যদি সমাধান করার চেষ্টা করো, দেখবে এর মতো সহজ আর কিছুই নেই। দেখো চিত্র দেয়া আছে, এখানে একটা দাগ দেয়া আছে, এই দাগের কথার মানে হলো 90 ডিগ্রি বা সমকোণ। তার মানে হলো কি, এ বি এর সাথে এজি কী আকার রয়েছে, লম্ব আকারে রয়েছে। ঠিক তেমনি জি বিন্দুতে রয়েছে সমকোণ, ই বিন্দুতে রয়েছে কি সমকোণ। এ থেকে জি এর দূরত্ব হলো 12 সেন্টিমিটার, এ থেকে বি এর দূরত্ব হলো 15 সেন্টিমিটার, ডি থেকে ই এর দূরত্ব হলো 5 সেন্টিমিটার, সি থেকে ডি এর দূরত্ব হলো 7 সেন্টিমিটার। কন্ডিশন দেওয়া আছে চিত্রে ডিই ইকুয়াল জিই। ডিই, ডিই বলতে এখান থেকে এ পর্যন্ত সমান জিই, জিই তার মানে কি এই বাহু সমান এই বাহু। এ বাহু কত 5 সেন্টিমিটার, এ বাহু কত 5 সেন্টিমিটার। এখন আমাকে ছোট একটু কাজ করতে হবে, এই বাহুটাকে আমি এখানে নামিয়ে আনি, তাহলে কি হয় দেখো তো একটু। এটা কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। কারণ হলো এই বাহু সমান যখন এই বাহু, তো এই বাহু সমান এই বাহু, আর এই বাহু সমান এই বাহু, তার মানে এটা হলো একটা বর্গ। হয়তো আমার চিত্রে বর্গ দেখা যাচ্ছে না, হাতে আঁকা, তাই তোমরা যখন সুন্দর করে আঁকবে তখন দেখবো ঠিকই, বা তোমাদের প্রশ্নে বর্গ আকারে মনে হবে। হাতে আঁকা তাই বর্গ মনে হচ্ছে না, কিন্তু এটা কি বর্গ। আমি যদি নাম দেই আর এখান থেকে যদি আমি এটুকু বাড়িয়ে নিই, তো দেখো তো এখান থেকে এটুকু কত, এটাকে যদি এই পর্যন্ত নিয়ে আসি এটাও 5 সেন্টিমিটার। তাই পুরোটা যদি হয় 12,
এটুকু যদি হয় 5, এটুকু কত 7, তো এটুকু হলো 7 সেন্টিমিটার। এটুকু 7 হলে এটুকু কত, এটুকু 7 সেন্টিমিটার। এবার আসি এখান থেকে এই পর্যন্ত কত, এখান থেকে এটুকু যদি হয় 5, এখান থেকে এটুকু যদি হয় 7, তো এটুকু হয় কত 12। তো এখান থেকে আমি লম্ব আঁকি, তাহলে এখান থেকে এটুকুর মান কত 7 + 5 12, তাই এইটুকু হলো 3 সেন্টিমিটার, আর এই পুরোটা হলো 12 সেন্টিমিটার। 12 পুরোটা বলতে এখান থেকে এই পর্যন্ত। আমরা কিছু নাম দিয়ে আইডেন্টিফাই করি। এর নাম দেই পি, এর নাম দেই কিউ, এর নাম দেই এম। মোটামুটি গাণিতিক সমস্যার সমাধানের পূর্বে আমরা চিত্র নিয়ে একটু আলোচনা করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার আসি মূল প্রশ্নে, বিসি এর দৈর্ঘ্য কত? বিসি দেখো কত, বিসি, তাহলে এইটুকু দৈর্ঘ্য আমরা কত পেলাম 7 সেন্টিমিটার, এটুকু কত পেলাম 3 সেন্টিমিটার। তাই এই সিপি পিবির উপর কী আকার রয়েছে, লম্ব। তা দেখেই মনে হচ্ছে পি বিসি একটি কী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আমরা লম্ব জানি, ভূমি জানি, জানি না কি অতিভুজ। কোনো ব্যাপার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অবশ্যই না। দেখো ক, চিত্রে পি বি ইকুয়াল 3 সেন্টিমিটার, পিসি ইকুয়াল 7 সেন্টিমিটার, বিসি ইকুয়াল কত? তা ত্রিভুজ পি বি সি সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিসি কত 7, পিবি কত 3, 49 9 9 9 8 কত হলো 58। কার মান, বিসি স্কয়ারের মান। আমাদের প্রয়োজন কার মান, বিসি এর মান। বিসি ইকুয়াল 49। আমরা একটু ক্যালকুলেটর সাহায্য নেব। 7.61, অতএব বিসি ইকুয়াল টু 7.61 সেন্টিমিটার প্রায়। কেন প্রায়, এরপর তো আর অনেক মান রয়েছে, আমরা সম্পূর্ণ মান যেহেতু নেইনি। 7.1, করের দৈর্ঘ্য 7.61 সেন্টিমিটার প্রায়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্ষয় নং প্রশ্নের সমাধান ইএফজি, ইএফজি অর্ধবৃত্তের পরিধি। আমরা বৃত্তের পরিধি শুনেছি, অর্ধবৃত্তের পরিধি শুনিনি, তাই তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা বৃত্তের পরিধিকে 2 দিয়ে ভাগ করলে অর্ধবৃত্তের পরিধি পেয়ে যাব। তাহলে কি দেয়া আছে দেখো, ক্ষণে ইজি, ইজি এর মান কত 5 সেন্টিমিটার। কীভাবে আসছে আমরা কিন্তু শুরুতে আলোচনা করেছি। তো ইজি কি, বৃত্তের ব্যাস, আমাদের প্রয়োজন কি ব্যাসার্ধ। অতএব বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 5/2 সেন্টিমিটার, তার মানে 2.5 সেন্টিমিটার। অতএব ই এফ জি অর্ধবৃত্তের পরিধি, অর্ধবৃত্তের পরিধি। পরিধি সূত্র কি 2πr, তাকে ভাগ করবো 2 দ্বারা, 2πr ভাগ করলাম কত দ্বারা 2 দ্বারা, কেন অর্ধবৃত্ত যেহেতু। আমরা এই পাশে লিখি 2π এর মান 3.1416, আর এর মান এই যে পেলাম 2.5/2।
এইটু আমি সহজে কাটতে পারি। তা কী থাকে 3.1416 ইন্টু 2.5 7.854 সেন্টিমিটার। আমরা কিন্তু যত চিত্র দেখে ভয় পেয়েছি সেরকম কি সমাধান না শিক্ষার্থী বন্ধুরা, সমাধান কিন্তু দেখতে পাচ্ছ এই ছোট জায়গায় কিন্তু আমরা সমাধান করে নিয়েছি। নিশ্চয়ই তোমাদের বুঝতে সমস্যা হয়নি, সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, গ নাম গাণিতিক সমস্যার সমাধান। এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা ও ক্ষেত্রফল। কয়টি প্রশ্ন? 2টি। পরিসীমা বলতে সবগুলো যতটুকু পথ অতিক্রম করেছে তার কি যোগফল বা সমষ্টি। আর ক্ষেত্রফল আমরা চিত্রটাকে কয়েকটা পার্টে বিভক্ত করে ক্ষেত্রফল নির্ণয় করব। আশা করি সমস্যা হবে না। দেখো আমরা কীভাবে পরিসীমা বের করি। তাহলে গ এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা। দেখো এ থেকে বি এর দূরত্ব কত? 15। তোমাদের প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে, লিখলাম 15। বিসি আমরা কয়ে পেয়েছি? তোমাদের খাতায় রয়েছে 7.61। সি থেকে ডি কত? 7। ডি থেকে ই কত? 5। ই থেকে জি কে বলা হয় অর্ধ পরিসীমা। কি অর্ধ পরিসীমা? আমরা কোথায় পেয়েছি? খ 7.854। জি থেকে এ এর দূরত্ব সেন্টিমিটার। পরিসীমা এখন যোগ করলেই হয়ে যাবে। দেখো 54.464 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, হয়তো আমার যোগে ভুল যেতেও পারে, তোমরা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করে যোগ করে সঠিকটা যা হবে তা লিখে নিবা। নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। এক্ষেত্রে একটি কথা না বললেই নয়, আমরা ক এবং খ এর যে মান পেয়েছি তোমরা কিন্তু উপায় লিখে নিবা যে ক থেকে পাই, খ থেকে পাই। কেউ দেখো একটু, ক থেকে পাই বিসি। বিসি কত ছিল? 7.61 সেন্টিমিটার। আর ইএফজি অর্ধ পরিসীমা কত ছিল? 7.854 সেন্টিমিটার। তা আমরা পরিসীমা পেয়ে গেলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। সুন্দর করে তোলো। এখন হবে ক্ষেত্রফল। আগে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো কিভাবে খুব সহজে ক্ষেত্রফল নির্ণয় করি। এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল। জিনিস খেয়াল করো, চিত্র অনুযায়ী আমরা লিখতে পারি এ বি সি এম। এ বি সি এম এটা কি? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যোগ এই যে এই অংশটুকু, এটা কি ছিল? বর্গ। আমরা কিন্তু আলোচনার শুরুতে প্রথম আলোচনা করে নিয়েছি, এটা কি? বর্গ। নাম দেবো কি? এম ডি ই জি বর্গের ক্ষেত্রফল যোগ এই যে উপরের অংশ ই এফ জি অর্ধবৃত্তের ক্ষেত্রফল। ই এফ জি অর্ধবৃত্তের ক্ষেত্রফল। শিক্ষার্থী, তোমরা জানো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা।
হাফ ইন্টু সমান্তরাল বাহু, এই একটা বাহু কত 15 যোগ এখান থেকে এ পর্যন্ত এ হচ্ছে 7, তো কত 12 লিখতে পারি। কেন এখান থেকে এ পর্যন্ত আমরা একটুক তো দেয়াই আছে প্রশ্নে 7, এখান থেকে এটু পর্যন্ত আমরা চিত্রের সাহায্যে প্রমাণ করেছি 5, তা 7 5 12 গুণ উচ্চতা, এখান থেকে এ পর্যন্ত উচ্চতা কত 7, একটা পার্ট শেষ, যোগ বর্গ, বর্গের ক্ষেত্রফল সূত্র কি বাহু গুণ বাহু, বাহু কত 5, 5 ইন্টু 5 যোগ অর্ধবৃত্ত, তো বৃত্তের ক্ষেত্রফলকে দুটো ভাগ করতে হবে, তো বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার বাই 2। এবার আসি হাফ ইন্টু কত 7, 27 গুণ 7 যোগ 25, পায়ের মান 3.1416, আর এর মান তো আমরা জেনেছি 2.5 হোল স্কোয়ার বাই 2। এখন দেখো 27 ইন্টু 7 যে মান হবে তাকে ভাগ করবো 2 দ্বারা, ভাগ 2 কত হলো 94.5, 25 2.5 ইন্টু 2.5 আমরা বর্গ করলাম গুণ 3.1416 যে মান হবে তাকে ভাগ করবো কত দ্বারা 2 দ্বারা, ভাগ 2 কত হলো 9.8175। এখন তিনটা যোগ 25 94.5 সবগুলো যোগ করলে কত হয় 129.3175, যেহেতু ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার, নিশ্চিত তোমরা বুঝতে পেরেছ, সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শেষ সৃজনশীল প্রশ্ন, তার মানে প্রশ্ন নাও 3। চিত্র দেখতে পাচ্ছ, জিনিসটা কি একটি বহুভুজ। বহুভুজ তো বুঝলাম, তার কি বাহু সংখ্যা নেই? অবশ্যই আছে, আমরা গুণি, ওএস দিয়ে শুরু করি 1 2 3 4 5 6 7 8, বাহু কয়টা 8টা, তাহলে কি অষ্টভুজ। এই বহুভুজের নাম কি অষ্টভুজ। দেয়া আছে ওপি এর মান দেয়া আছে 4 সেন্টিমিটার। প্রশ্নগুলো কি ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল কত, সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত, তারপর পুরোটার ক্ষেত্রফল কত তা নির্ণয় করতে বলা হয়েছে। শেষ প্রশ্ন, অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতর বলে তুমি মনে করো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল, তারপর OPQ এই ছোট ত্রিভুজটা আমি ডার্ক করে দিচ্ছি, এটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এই যে অষ্টভুজ উৎপন্ন হলো, তা সমাধানের পূর্বে আমাদের একটু কথা না বললেই নয়, কেন্দ্র থেকে সব দিকের দূরত্ব কিন্তু সমান। তার মানে এই OP OQ OR OS OT OU OV OW সবগুলো বাহু কি সমান, কত 4 সেন্টিমিটার। এবং তা ক্ষেত্রফল নির্ণয় করতে কী কী লাগবে, হাফ ইন্টু ভূমির উচ্চতা, এখানে তো উচ্চতার কোনো ব্যাপার নেই। তাহলে আরেকটা ব্যাপার রয়েছে, কি ব্যাপার, যে কোনো বহুভুজ বা যে কোনো কিছুর এই যেটা বহুভুজের ক্ষেত্রে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় 360 ডিগ্রি বা 4 সমকোণ। তা আমরা কয়টা ভাগে বিভক্ত হয়েছে 8টি ভাগ, কয়টি 8টি। তা 8টা ভাগ করলে প্রত্যেকটার যে কেন্দ্রে কোণ উৎপন্ন যে কোণের মান আমরা কিন্তু পাই। তাহলে দেখো আমরা কয়ের সমাধানে আসি। চিত্রে বহুভুজটি একটি অষ্টভুজ, এর কেন্দ্রে উৎপন্ন
কোণ কত 360। তাহলে অষ্টভুজ, অতএব প্রত্যেক কোণের মান 45 ডিগ্রি দেওয়া আছে। ওপি ইকুয়াল 4 সেন্টিমিটার। ত্রিভুজ ওপি কিউ, ওপি কিউ, তো ওপি যদি হয় 4, তো ও কিউ কত? ও কিউ কি 4। ত্রিভুজ ওপি কিউ এর ক্ষেত্রফল হাফ এবি সাইন থিটা। হাফ এ বলতে কত 4, বি বলতে 4, সাইন থিটা বলতে 45 ডিগ্রি। 2 দিয়ে কাটো, 2 4 দুগুণে 8, সাইন 45 ডিগ্রি মান 1/√2। লিখতে পারি 8/√2। 8 √2 মান 1.4142, 5.656, দশমিকের পর 3 ঘর নিয়েছি, এত বর্গ সেন্টিমিটার। আমরা কয়ের উত্তর পেয়ে গেলাম খুব সহজেই। তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, খ নং গাণিতিক সমস্যা, সুষম বহুভুজের ক্ষেত্রফল কত? আমরা কিন্তু প্রথমেই আলোচনা করে নিয়েছি যে এই সুষম বহুভুজে কয়টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে? 8টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তা আমরা কিন্তু এইমাত্র ও পি কিউ এর ক্ষেত্রফল পেয়েছি। এই ক্ষেত্রফলকে 8 দ্বারা গুণ করলে কি পুরো সম্পূর্ণ বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে দেখো কি লেখা যায়। খ, ক থেকে পাই ত্রিভুজ ওপি কিউ এর ক্ষেত্রফল 5.656 বর্গ সেন্টিমিটার। তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রফল কত? অতএব সুষম বহুভুজের ক্ষেত্রফল 8 × 5.656 বর্গ সেন্টিমিটার। তাহলে কত দেখো তো একটু। 45.255 বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, গণন গাণিতিক সমস্যা। গাণিতিক বলতে ভুল হবে, গণন প্রশ্ন। অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতর বলে তুমি মনে করো? তোমরা তো সৃজনশীল 2 সমাধান করেছো আর সৃজনশীল 3 সমাধান করেছো। তোমার কাছে কোনটা সহজ মনে হয়েছে তা তুমি সুন্দর করে লিখে দিবা। আমার কাছে যেটা মনে হয় যে সৃজনশীল 2 এর থেকে সৃজনশীল 3, তার মানে অনিয়মিত আকৃতির থেকে সুষম বহুভুজের মধ্যে ক্ষেত্রফল নির্ণয় করা সহজ মনে হয়েছে। কারণটা হলো অনিয়মিত আকৃতির কয়েকটা যোগ করতে হয়েছে, তার ধারাবাহিকতা আমরা ঠিকমতো বজায় নাও রাখতে পারি, ভুল হতেই পারে। তার থেকে যে সুষম বহুভুজের একটি ত্রিভুজ বের করেছি, 8 দ্বারা গুণ করেছি, সহজ হয়ে গেছে। তোমরা কীভাবে লিখবা দেখো, দেখে দেখে লিখবা। অনিয়মিত আকৃতির বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ে অনেকগুলো অংশের সমষ্টি নির্ণয়ের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করা হয়।
অপর দিকে সুষম বহুভুজের ক্ষেত্রফল খুব সহজে নির্ণয় করা যায়। তাই বলা যায় যে অনিয়মিত আকৃতির বহুভুজের চেয়ে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় সহজতর। নিচে তোমরা বুঝতে পেরেছ যে 2 নং সৃজনশীলের যে সমস্যার সমাধান অনেক পার্টে বিভক্ত, তার থেকে খুব সহজেই কিন্তু আমরা 3 নং সৃজনশীল সমাধান করেছি। এইটুকুই তুমি তোমার ভাষায় লিখে নিতে পারো। আমি যা লিখেছি তা যে লিখতে হবে তা কিন্তু নয়। প্রশ্ন সুন্দর করে তুলে নাও, নয়তো তুমি তোমার মতো করে লিখে নেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করেছি, বিশদ আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তা সাবস্ক্রাইব করো, কারণ নিত্য নতুন ক্লাস পেতে, আরও তো অ্যাসাইনমেন্ট রয়েছে, ক্লাস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, কমেন্ট করবে। আজকের ক্লাসটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবে। আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।